সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ক্লাসিকে। আমি আরজে শারমিন, আর আজকেও রয়েছে আপনাদের জন্য নতুন একটি গল্প, যে গল্পটির নাম হচ্ছে রং নাম্বার। গল্পটি লিখেছেন রকিবুল ইসলাম, আর নাট্যাংশ পরিচালনায় আছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। তো শুরু করে দিই গল্প। উৎসব মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। মানুষের ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধরে রাখতে তো বটেই, মানুষের মানসিক প্রশান্তির জন্যেও উৎসব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বছরের বিভিন্ন সময়ে উৎসব যখন আসে, এক ভিন্ন আমেজ কাজ করে মানুষের মধ্যে। দৈনন্দিন কাজ থেকে ছুটি নিয়ে পরিবার, পরিজন, প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য বাহানা হিসেবে উৎসবের চেয়ে ভালো কিছু আর হয় না। কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই উৎসব হয়ে যায় তার জীবনের কাল। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা না মানুষ কল্পনা করতে পারে, না কখনো আশা করে। আমরা বলি জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কোথাও কোথাও আমাদের জীবন ঠিকই থেমে যায়। থেমে যায় সময়, হেরে যায় যুক্তি তর্ক, শুধু থেকে যায় একটা ভয়ঙ্কর স্মৃতি যার আর্তনাদ অসহ্য। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? ধরে নিন আপনার অপরিচিত কেউ। অপরিচিত হলে কল দিয়েছেন কেন? পরিচয় দিতে। আমি আপনার পরিচয় জানতে যাব কেন? জানলে মনে হয় না খুব একটা ক্ষতি হবে। এখানে তো বিষয়টা লাভ ক্ষতির না। আমি অপরিচিত মানুষদের সাথে কথা বলতে কমফোর্টেবল না। আমি কিন্তু আবার অপরিচিতদের সাথে বেশি কমফোর্টেবল। মানে যারা আমাকে অলরেডি চিনে তাদের সামনে তো নিজেকে প্রকাশিত করার মতো কিছু নেই, তাই অপরিচিত মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে বেশি ভালো লাগে। ও, নিজেকে প্রকাশিত করার খুব শখ আপনার? এমন কারো সামনে তো অবশ্যই করতে চাই যে আমাকে জানতে চাইবে। আপনার কেন মনে হলো আমি আপনাকে জানতে চাইব? মনে হলো কারণ নীল শাড়ি পরলে আপনাকে বেশ মায়াবী দেখায়, আর যে নারীর এত মায়া সে অন্তত পক্ষে আমাকে ফেলে দিবে না। আপনি কি আমাকে ফলো করেন? না, কিন্তু হ্যাঁ, মানুষের চোখ তাই দেখে যা সে সবসময় দেখতে চায় বা খোঁজে, আর আমার চোখ মনে হয় আজীবন আপনার মতোই কাউকে খুঁজেছে, তাই ঘুরে ফিরে আপনাকেই দেখে। ফ্লার্ট ভালোই করতে পারেন আপনি। না, ভুল বললেন, কারণ ফ্লার্ট করলে বলতাম আপনাকে গোলাপি শাড়ি পরলে অপ্সরার মতো লাগে। আর ওই যে আপনি মোটা করে কাজল দেন, আপনার চোখের কাজলের মায়ায় যদি কেউ একবার পড়ে সে কিন্তু আর নিজেকে বাঁচাতে পারবে না। অবশ্য শুধু বাঙালিয়ানার কথা কেন বলবো, ওয়েস্টার্নেও কিন্তু আপনাকে দুর্দান্ত লাগে। একটা অদ্ভুত চঞ্চলতা পাওয়া যায় আপনার ক্যারেক্টারে তখন। আপনি কি সত্যি সত্যি আমাকে ফলো করেন? না, আমি ফলো করি না, আমি শুধুই দেখি। আপনি কে বলেন তো? আমি কেউই নই। আচ্ছা, এখন রাখছি তাহলে। রাখি মানে? হ্যালো হ্যালো হ্যালো। এই তিথি, তিথি, কই ছিলি তুই? এতবার করে ফোন করলাম। তুই জানিস না আমি ঘুমাইলে কুত্তা মরা ঘুম দেই। তোর এই ঘুম একদিন তোরে ডুবায় ছাড়বে, উজবুক কোথাকার। আচ্ছা শোন না, অ্যাসাইনমেন্ট এনেছিস? না, আনি নাই। কি তুই অ্যাসাইনমেন্ট আনিস নাই? চেয়ারম্যানের কোর্স, এই কাজটা তুই আমার সাথে করতে পারলি? তুই করবি না আমার জানাইলি পারতি, আমারটা আমি নিজেই করতাম। আর তুই তো সব সময় আমার নে ধর। নিয়ে আসছিস তুই। আমি জানতাম তুই নিয়ে আসবি। এইভাবে আর কতদিন চলবি বলতো? আমি না থাকলে কি করবি? থাকবি না মানে থাবড়া কানপট্টি গরম করে দেবো। থাকবি না তো কই যাবি? আরে আশ্চর্য, আমার বিয়ে হইতে পারে, আমি মরেও যেতে পারি। চল। আরে কি হলো, কই যাব? হাতির ঝিল থেকে ধাক্কা মেরে তোকে ফালাই দেবো। মরতেই যখন চাস আমার হাতেই মর। তুই জীবনেও ভালো হবি না। চল, ক্লাসের দেরি হচ্ছে। চল। বাইর কর। কি? আরে চিল্লাইতেছিস কেন? নুডলস করে আনিস নাই? ওইটাই খাবো। বাইর কর রে বাপ, ক্ষুধা লাগছে অনেক। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? আমি তোর চাকর। চাকরি তো। তোর কি মনে হয় না অতুল,
তুই মাঝে মধ্যে আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিস। আমি তোকে টেকেন ফর গ্র্যান্টেড না নিলে কে নেবে? নে এখন খা চুপচাপ। তোর হাতের নুডলসের কোনো তুলনা নেই। আমার যদি একদিন অনেক টাকা হয় তাহলে তোকে একটা রেস্টুরেন্ট দিয়ে দেবো, তুই সারাদিন নুডলস রান্না করবি। এই নুডলস আমি তোর জন্য বানাই, সবার জন্য না অতুল। বিশ্বাস কর, তুই আমার সাথে যখন এই সিরিয়াস মুডে কথা বলিস আমার জাস্ট মনে হয় এই বুঝি আমাকে প্রপোজ করে দিবি। যদি করি? এই খবরদার। দেখ, তুই কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু, মানে তুই আমার সেই বন্ধু যাকে আমি কোনো দিনও হারাইতে চাই না। প্লিজ এসব করিস না। আমাদের সম্পর্কের মাঝে কিছু আসলেই এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আর এই সম্পর্ক নষ্ট হলে আমি একদম মরে যাব দোস্ত। মাঝে মধ্যে না আমি তোকে একদম বুঝি না অতুল, তোর এসব কথা আমার মাথার ওপর দিয়ে যায়। এসব কথা তুই তুলিসই না, কোনো দরকার নাই। ঠিক আছে, দেখা যাক সময় হলে তুই বন্ধুত্ব বেছে নিস নাকি অন্য কিছু। অন্য কিছু মানে? আমার জীবনে আর অন্য কিছু কিছু নাই। চল চল চল। হ্যালো, আপনার মন কেমন আছে? আমার মন কেমন সেটা কেন বলবো আপনাকে আমি? আর আপনাকে তো আমি বলেছি আমাকে আপনি ফোন করবেন না, তবু কেন ফোন করেছেন? কারণ আপনি আমাকে ফোন করতে বারণ করেছেন ঠিকই, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমি ফোন করলে আপনার কথা বলতে কিন্তু ভালোই লাগে। মানে? মানে আসলে আপনি চান আমি যেন আপনাকে ফোন করি, আর সেই ফোন করার পর আপনি আমার সাথে কথা বলতে পারেন। এ কথা কেন মনে হলো আপনার? দেখুন, উত্তরটা খুবই সিম্পল। এই যুগে সেটা সবাই বোঝে। বিরক্তই হতেন তাহলে আপনি আমার ফোনটা কেটে দিতে পারতেন, ব্লক করতে পারতেন। আপনি কিন্তু কিছুই করেননি, বুঝলেন? মেয়েদের মন বোঝা কিন্তু আসলে অতটাও কঠিন না, ছোট্ট কিছু ট্রিক জানলেই হয়। কি ট্রিক? মেয়ে মানুষ মুখে যেটা বলবে মন থেকে তার ঠিক উল্টোটাই চাইবে। ও, মনে হচ্ছে মেয়েদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু একই থিওরি সব জায়গায় খাটালে যে কত বড় বোকামি হয় সেটার প্রমাণ আপনি এই মুহূর্তে পাবেন। কি করবেন আপনি? আরে আশ্চর্য তো, নাম্বারটা ব্লক করলাম এরপরও কল আসছে। শুনুন, আমি যখন চাইবো তখনই আপনাকে কল দিতে পারবো, এবং আপনি ধরবেনও। স্কিপ করার কোনো উপায় নেই। আর হ্যাঁ, চেষ্টাও করবেন না। আপনাকে ব্লক করার পরও কিভাবে কল আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন, আমি তো আপনাকে বিরক্ত করছি না, আর তাছাড়া আমার সাথে কথা বলতেও আপনার ভালো লাগে, তো এই নারী সুলভ আচরণটা ছেড়ে দিলে হয় না? এটা নারী সুলভ আচরণ? নারীদের নিয়ে আপনার চিন্তাধারা দেখে আমি খুব অবাক হচ্ছি। মানে ন্যূনতম রেসপেক্ট নেই আপনার মনে মেয়েদের জন্য। এবার হয়তোবা আপনি আমাকে শেখাবেন কিভাবে নারীদেরকে রেসপেক্ট করতে হয়, আর সেজন্যই তো আপনাকে কল করেছি, আপনার কাছে এসেছি। শুনুন, সবার জীবনে সবার আসার পেছনে একটা কারণ থাকে, আর আপনার আমার জীবনে আসার পেছনে কারণটা হয়তো বা এটাই। দেখেন, আমি কাউকে কোনো কিছু শিখাইতেও চাই না, কারো কোনো কিছুর কারণও হইতে চাই না। আপনি আমাকে আর ফোন না করলে আমি খুশি হব। কথা তো আমি বলবোই, কথা বলতে আমার বেশ ভালো লাগে। আজ রাখছি, ভালো থাকবেন। ও হ্যাঁ, শুনুন। হ্যাঁ বলুন। রিকশায় উঠবার সময় একটু সাবধানে উঠবেন। মানে? না মানে, রিকশায় উঠবার সময় তো অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? রাখছি, শুভরাত্রি। আশ্চর্য লোক। তিথি, তিথি। কে কে আপনি? আমাকে চিনতে পারছো না তিথি? তুমি কিভাবে পারলে আমাকে ভুলে যেতে তিথি? কে আপনি? আমি আপনাকে চিনি না। চেনো না? চিনবে, খুব জলদি তুমি আমাকে চিনবে। না না, আমি চিনতে চাই না। ঠিক এমন স্বপ্ন। হ্যালো। কয়টা বাজে অতুল? আরে মাত্র 10টা বাজে, একটু ঘুমাইতে দে না। 10টা মাত্র? শুনিস নাই, ধনীদের সকাল শুরু হয় 12টায়। এসে একটা লাথি মারবো, তারপর দেখবি তো সব বড়লোকই ছুটে গেছে।
12টার দিকে মিড আছে আর এখনো শুয়ে শুয়ে তুই স্বপ্ন দেখতেছিস। তোর পরীক্ষাও কি এখন আমি দিয়ে দিব? একটু দিয়ে দে না প্লিজ। অতুল, ঘুম থেকে ওঠ। এই পরীক্ষা মিস হলে কিন্তু আর দেওয়ার সুযোগ নেই। ভুলে গেছিস এটা চেয়ারম্যান স্যারের কোর্স? চেয়ারম্যান স্যার? ও শিট! হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান স্যার, আমি আসতেছি, এখনই আসতেছি। তুই কিন্তু আমাকে ছাড়া পরীক্ষা দিস না প্লিজ। তুই ক্লাসের বাইরে ওয়েট কর, আমি এক্ষুনি আসতেছি। গাধার মতো আবল তাবল না বকে একটু তাড়াতাড়ি আয়। আমি এখনো নিজেই বের হইনি, বেরোচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। দূর, কি একটা জঘন্য বৃষ্টি শুরু হয়েছে, একটা রিক্সাও নাই। আমার যমুনার জল দেখতে কালো স্নান। মামা কই যাইবেন? মামা, ক্যাম্পাসে 2 নম্বর গেটে যাবেন? জামু 50 টাকা। এখান থেকে এখানকার ভাড়া 50 টাকা মামা। এই বৃষ্টির মধ্যে আর কোনো রিক্সা পাইবেন? ভিজা ভিজা আপনারা লয়ে যাওয়ান লাগবো। সেই জন্য ডাবল ভাড়া যাবেন? ভাড়া তো 20-25 টাকা। শুনেন, 40 টাকায় যাইবেন আপনি। আমার যমুনার জল দেখতে আর রিক্সা পাইবেন না কইলাম। মানে সুযোগ পাইলেই আপনাদের আসল চেহারা বাইর হয়। আসেন এদিকে, পর্দাটা তোলেন। এই লন। আরে মামা কি করেন? আস্তে ওঠেন, আস্তে। পইরা গেলেন কেমনে? ওঠেন ওঠেন। হাই হাই, আত্মা কাইটটা তো আগ করে লাইছেন, রক্ত পড়তেছে। ও না না না, আমি ঠিক আছি, চলেন দেখি, চলেন। আস্তে 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 উঠেন উঠেন উঠেন, সাবধানে উঠেন। কিরে, তোর এই অবস্থা কেন? আরে রিক্সায় উঠতে যে ব্যথা পাইছি। ধর তো ব্যাগটা ধর। দে দে দে, আমি তো তোরে 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি। পরীক্ষা তো ক্যান্সেল হয়েছে, বৃষ্টির কারণে অনেকেই আসতে পারে না। কি? পরীক্ষা ক্যান্সেল হইছে? আমারে তো একটাবার জানাবি না? কি ঝামেলা করে আসলাম আমি। আরে আমি তো ওইটাই করার ট্রাই করছিলাম, জানানোর জন্যই তো তোকে কল করছিলাম। ফোনটা তো তুই ধরবি। আচ্ছা চল, এখন চল। কই যাব? ফার্মেসিতে। তোর হাতের অবস্থা দেখছিস, ড্রেসিং করাইতে হবে। না না না, ড্রেসিং না প্লিজ। একটা চটকানা দিব। যাইতে বলছি চল, মানে খালি হাতে পায়ে বড় হইছিস। যাইতে বলছি চল। অতুল আর তিথির পরিচয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার দিন থেকে। অতুল ছেলেটা একটু খামখেয়ালি, না একটু বললে ভুল হবে, সে এতই খামখেয়ালি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে এসেছে অথচ কলম আনেনি। তিথির থেকে ধার নেওয়া কলম দিয়ে পরীক্ষা দিয়েই অতুল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অতুল যতটা খামখেয়ালি ততটাই এলোমেলো, তিথি ঠিক তার উল্টো, সে ততটাই গোছানো। এই জন্যই বোধহয় তাদের বন্ধুত্বে আজও কোনো ভাটা পড়েনি। বন্ধুত্ব না, ভুল বললাম বোধহয়। বন্ধুত্ব অতুল তিথিকে ভাবে, কিন্তু তিথির মন বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে গেছে আরও অনেক দূরে। এ কথা জানলে পাছে বন্ধুত্বটা হারিয়ে যায়, এই ভয়ে কখন নিজের মনের খবর অতুলের কাছ পর্যন্ত পৌঁছতে দেয়নি তিথি। তাদের বন্ধুত্ব দেখে হিংসে করে না এমন মানুষ কম্পাসে একটাও নেই। তিথির মাঝে মাঝে মনে হয় অতুলের মনেও তিথির জন্য অন্য কোনো একটা অনুভূতি আছে। তিথিকে অন্য কোনো ছেলের সাথে সহ্য না করা, তিথির কিছু হলে প্রয়োজনের চেয়ে বেশি কিছু চিন্তা করা, আরও অনেক কিছু আছে। কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে না, অতুলের মনে এমন কিছুই নেই। তাই তিথি সাহস করে আর এগোয় না। সম্পর্কের এই দোলাচলে থাকতে থাকতে তিথির জীবন নতুন কোন দিকে মন নিচ্ছে তিথি নিজেও জানে না। কিরে, বেশি ব্যথা করতেছে? এমন ভোম মেরে বসে আছিস কেন? না না, ব্যথা না। তাহলে? না, কিছু না। শুরু কর। কি শুরু করব? এই এত বছর পর তোকে আমার চিন্তা হবে? কিছু না মানে অনেক কিছু হয়েছে, বল। আরে সত্যিই কিছু হয় নাই। বল বল, বলবি না? আরে কি ব্যথা পাইতেছি। বল। আচ্ছা বলতেছি, ছাড় ছাড় বলতেছি। হ্যাঁ বল। কয়েকদিন ধরে না আমাকে একজন ফোন করে। ওহো, কে? আরে চিনি না, আননোন নাম্বার। এই সামান্য ছোট ব্যাপার নিয়ে টেনসড? তোর মতো সুন্দরী মেয়ে মানুষের ফোনে ছেলেরা তো কল করবেই। দে নাম্বারটা দে, আলার বাপের নামটা আগে শুনি। আরে না, ব্যাপার সেটা না। লোকটা না খুব অদ্ভুত। অদ্ভুত মানে? মানে তার কথা, তার অ্যাপ্রোচ, সব কিছুই খুব অদ্ভুত। আরে কি যন্ত্রণা, অদ্ভুত অদ্ভুত করতেছিস। আরে কি হয়েছে, ব্যাপারটা তো বলবি। আমি না ঠিক বলতে পারছি না, মানে বলে বিষয়টা বোঝানো যাবে না। কেমন করে যেন কথা বলে। আর তুই জানিস আমি কবে কি পড়ি না পড়ি, কই যাই, সব কিছু সে জানে।
এটা অদ্ভুত না, শালা তোরে ফলো করতেছে। দাঁড়া, শালার ফলো করা বাইর করতেছি, দে নাম্বার দে। এই যে ধর। আরে শালার নাম্বারও তো অদ্ভুত, একটা নাম্বারের মধ্যে এতগুলো ওয়ান। আচ্ছা দাঁড়া, আমি ফোন করে দেখতেছি। কিরে, ফোন তো ঢুকতেছে না। এই জন্যই তো বললাম তার সব কিছুই অদ্ভুত। এই নাম্বার থেকে না শুধু ফোন আসে, কিন্তু কখনো ফোন ব্যাক করা যায় না। ব্যাপারটা তো রহস্যজনক। আচ্ছা দাঁড়া, আমি কাস্টমার কেয়ারে কল করে দেখছি। লাভ নাই, আমি চেষ্টা করছি। ওরা বলে ওরা ওদের ক্লায়েন্টের ইনফরমেশন কাউকে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে চেষ্টা করছি। তুই জানিস এই নাম্বার আমি একদিন ব্লক লিস্টে দিয়ে দিয়েছিলাম। ব্লক করে দেওয়ার পরে এই নাম্বার থেকে ফোন আসে। আর আজকে তো না, মানে হয়তো এটা কোইন্সিডেন্স, কিন্তু আমার মাথায় বিষয়টা ঢুকে গেছে। কি বিষয় সেটা বল আগে। সে কালকে রাতে আমাকে বলল রিকশায় সাবধানে উঠবেন, অনেক কিছু হতে পারে। আর আজকে আমি রিকশায় উঠতে গিয়ে তোর মাথা গেছে, একদম গেছে। নাম্বারটা তো আছে, আমি এটা সলভ করতেছি, ঠিক আছে? এখন এই ব্যাপারটা মাথা থেকে বাইর করে দে, আমি দেখতেছি সব। ঠিক আছে। হ্যালো, ব্যথা কি খুব বেশি পেয়েছে? আপনি কি প্রত্যেকটা জায়গায় আমাকে ফলো করেন? আমি তো আপনাকে আগেই বলেছি, মানুষ তাই দেখে যেটা সে দেখতে চায়, আর আমার চোখ শুধু আপনাকেই দেখতে চায়। আমি আপনার নামে থানায় কমপ্লেইন করব। করতে পারেন, আর তাছাড়া আপনার বন্ধুও তো সেটা চেষ্টা করছে। কিন্তু কমপ্লেনটা যে করবেন, কার নামে করবেন? আপনি কেন এমন করতেছেন বলেন তো? আমি তো কিছুই করছি না, শুধু আপনার কাছ থেকে একটু সময় চুরি করছি। কিন্তু আমি সেটা চাইছি না, আমার এসব ভালো লাগছে না। অতুল ছেলেটাকে ভালোবেসে কোনো লাভ নেই তিথি, ও আপনাকে ভালোবাসে না। সরি? আমি আরেকবার রিপিট করলে সত্যটা মিথ্যা হয়ে যাবে না তিথি। আপনাকে আমার এত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সাহস কে দিয়েছে? সত্য বলতে একটু সাহস লাগে ঠিক, কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না সেটার জন্য। কারণ সত্য বলতে সাহস লাগে, দুঃসাহস না। দেখুন প্লিজ, আপনি আমাকে আর বিরক্ত করবেন না। অতুলকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করার অধিকার আমি কাউকে দেইনি। ভালোবাসার গভীরতা প্রবল, সমস্যা নেই। আমি আপনার এই গভীরতা থেকে নিজেকে ক্লান্ত করে ফিরিয়ে আনার সময়টুকু পর্যন্ত অপেক্ষা করব। মানে একতরফা ভালোবাসতে বাসতে কোনো না কোনো সময় তো আপনি ক্লান্ত হবেনই। আমি সেই সময়টার জন্য অপেক্ষা করব। আমি না আসলে আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এখনই অবাক হচ্ছেন? এত জলদি? না 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 না, এখনো তো অনেক কিছু বাকি আছে। না, আমি আর কোনো কিছু জানতেও চাই না, দেখতেও চাই না, শুনতেও চাই না। আমাকে আপনি আর ফোন করবেন না, দ্যাটস ইট। শুনুন, পেইন কিলারটা টাইম মতো খেয়ে নেবেন, না হলে ব্যথাটা বাড়বে। এখন রাখছি, আবার যখন আমার মন চাইবে তখন কথা হবে। এখনকার জন্য শুভরাত্রি, বাই। আপনার মন চাইবে মানে? কি সমস্যা কি আপনার? মানে যা ইচ্ছা তাই বলতে। হ্যালো হ্যালো হ্যালো, কিরে, এতক্ষণ ধরে ফোন করছি, তোর ফোন বন্ধ কেন? কই না তো, আমার ফোন তো বন্ধ ছিল না, কথা বলতেছিলাম। ওই নম্বর থেকে ফোন করছিল? হ্যাঁ। কি বলছে? আরে যত সব উল্টাপাল্টা কথা বলতেছে, আমার মাথা কিন্তু একদম গরম হয়ে যেতেছে এখন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, বললাম তো, শালা বেশি যন্ত্রণা করতেছে। মানে এই লোক আমার সব কিছুর খোঁজ রাখে। তুই, আমার না এসব একদম ভাল লাগতেছে না অতুল। তুই কি একটু ইনফরমেশন বের করতে পারবি, অ্যাট লিস্ট নামটা বা কই থাকে? আমি কিভাবে বের করব? কিছুই বলে না, আর ওই নাম্বারে তো ফোনও ঢোকে না। আচ্ছা, এরপর ফোন করলে তুই একটু জানার চেষ্টা করিস, অন্তত কোন এরিয়াতে থাকে এটা একটু জানতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখব। শোন, এটা কোনো বিষয় না, তুই একদম টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন ঘুমা, কালকে ক্যাম্পাসে দেখা হবে। ঠিক আছে, বাই। এখানে তিথিকে নিয়ে একটু বলা দরকার। তিথির মাঝে মাঝে মনে হয় তার জন্মই যেন আজন্ম পাপ। জন্মের পরেই মা মারা যায়, 1 বছর পরেই বাবা। পরিবারের সবাই ভাবতেই শুরু করে তিথি অলক্ষ্মী, তাই দাদার বাড়ি তার জায়গা হলো না তিথির। বড় হয়েছে মামার ঘরে। মামি কখনোই চায়নি এমন অলক্ষ্মী একটা মেয়ে তার সংসারে থাকুক। কোনো মতে স্কুলের গণ্ডিটা পার হওয়ার সাথে সাথেই বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় লেগে যায় তিথির মামির। বাড়ি থেকে এক কাপড়ে পালিয়ে আসে তিথি। এরপর কিভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে সেই বিভীষিকাময় সময়গুলোর কথা মনে করলেও
তিথির গা শিউরে ওঠে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাথে সাথে একটা পার্ট টাইম চাকরিও পেয়ে যায়। ব্যাস একটা মেস জোগাড় করে নিয়ে নিজের একটা ছোট্ট পৃথিবী সাজিয়ে নিয়েছে তিথি, যে পৃথিবীতে অতুল ছাড়া আর তেমন কেউ নেই। তিথি কাউকে আসতেও দেয়নি, কারণ মানুষ আসেই হারিয়ে যেতে, এ কথা তিথি অনেক ছোটবেলায় বুঝে গিয়েছিল। কিন্তু আজকাল তার জীবনে কেউ যেন জোর করে প্রবেশ করতে চাইছে। এই কেউটা কে সেটা জানবার চেষ্টা করছে তিথি। কি রে, তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? নিউজ দেখেছিস? কিসের নিউজ? নে নিউজটা পড়। রাজধানীর এক ফ্ল্যাটে এক তরুণীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার এবং শরীর থেকে লিভার গায়েব। এই নিউজ তুই আমাকে পড়তে বলতেছিস কেন? আমার না খুব ভয় করছে অতুল। তুই কি তোর ওই ফোনের আশিককে এটার সাথে মিলাচ্ছিস? সে আমার সব কিছু জানে। কিভাবে জানে আমি নিজেও জানি না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা শোন, আমি তো আসি এই শহরে, আমি থাকতে তোকে কেউ কিছু করতে পারবে তোর মনে হয়? না অতুল, আমার সত্যিই ভয় করতেছে। আচ্ছা শোন, থানায় চল। আরে থানায় তো আমি যাইতেই চাইছি, কিন্তু কোনো ইনফরমেশন না থাকলে থানায় গিয়ে কি করব? আছে তো। কি ইনফরমেশন? কোনো কিছু বলছে তোকে? না, ফোন নাম্বারটা তো আছে, নাম্বার দিয়ে ট্র্যাক করা যায়। তুই চল তো, চল। হ্যাঁ চল। পুলিশ ওদিকে হারিকেন দিয়ে খুঁজতে থাকে, এদিকে তিথির মন হারিয়ে যায় অজানায়। অচেনা সে লোকের সাথে কথা বলতে বলতে তাকে বাধা দিতে দিতে কখন যে নিজেই তার কাছে বাধা পড়ে যায় সে নিজেও জানে না। অতুলকে সে এসবের কিছুই বলেনি। অতুলকে সে আজও ভালোবাসে, কিন্তু সে ভালোবাসার মধ্যে কবে এভাবে যে অচেনা একটা মানুষ ঢুকে গেল সে নিজেও জানে না। এসব ভাবাভাবি করতে করতে চলে আসে ঈদ। এমন উৎসবগুলোতে শহর খালি হয়ে যায়। ফাঁকা এই শহরে একটা উড়ে যাওয়া পালকের মতো এদিক সেদিক হেঁটে বেড়ায় তিথি। আশপাশ থেকে ভেসে আসে পোলাও কোরমার ঘ্রাণ। নিজের একলা ঘরে ডিম ভাজা ভাত খেয়ে দিব্যি জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে একটা দুপুর কাটিয়ে দেয় তিথি। অতুলও সেই সময়টা ঢাকার বাইরে থাকে। ফোনে যা টুকটাক কথা হয়, কিন্তু এবার পরিকল্পনা অন্য। তিথির এবারের ঈদ সববারের ঈদের চেয়ে অন্যরকম হতে চলেছে। নানান স্বপ্ন দেখছে তিথি। সে জানেও না যে তার স্বপ্নগুলো সব দুঃস্বপ্ন হয়ে তার জন্য অপেক্ষা করছে। আজ চলে আসি? আরে না না, পাশের বাসা আন্টির আগামীকাল বাড়ি যাবে। আগামীকাল আসো। ওনারা এমনিই জানে আমি একা একা থাকি। হুট করে বাসায় কাউকে দেখলে ঝামেলা। পেছনে তাকাও। কি? আরে তাকাও। আস্তে আস্তে। তুমি এখানে কিভাবে আসলা? যে ভালোবাসে সে সব পারে। কেউ দেখে ফেললে কি হবে? কালকে বিল্ডিং ফাঁকা হবে, কালকে সবাই বাড়ি যাবে, কালকে আসতা। কেউ দেখবে না। এত কাছ থেকে এই প্রথম তোমাকে দেখছি। দূরের চেয়ে কাছের থেকে তুমি দেখতে বেশ সুন্দর। আচ্ছা শোনো, বেশ ক্ষুধা লাগছে। হ্যাঁ হ্যাঁ, খাবার রান্না করাই আছে, আমি গরম করছি। বাহ, তুমি ফ্রেশ হয়ে এসো। ওই যে ওই দিকটা টাওয়াল, আর ওই যে ওই পাশে ওয়াশরুম। ঠিক আছে। তুমি তো জানাওনি এগুলোই রান্না করা ছিল। আপাতত খাও, বাজার করা আছে, কাল রান্না করব। আচ্ছা জানো তো, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বেশ শৌখিন। বসো না, তুমিও বসো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো মানুষের কলিজা খেয়ে দেখেছো? কি? না, চিলি ফ্লেক্স, সাথে স্বাদ মতো লবণ আর ব্ল্যাক পেপার। খাওনি কখনো আমি জানি, কিন্তু ভেবে দেখেছো কখনো যে স্বাদটা কেমন হবে? এসব কি বলছো তুমি? আর তুমি একটা জিনিস জানো, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের কলিজা একটু ডিফারেন্ট, মানে একটু মিষ্টি মিষ্টি থাকে ফ্লেভারে। তো তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি কথা বলছো তুমি? পাগল হব কেন? আচ্ছা তুমি কিছুদিন আগে নিউজে একটা খবর দেখেছিলে না, ওই যে ফ্ল্যাটের ভেতরে তরুণীর ছিন্ন ভিন্ন লাশ। ওর লিভারটা কিন্তু বেশ বড় ছিল। হারমান, আচ্ছা তোমারটা কেমন হবে? লেট মি গেস। আমার কাছে আসবে না, একদম কাছে আসবে না। না হারমান, না। তিথি, তিথি, এই তিথি,
তিথি, এদিকে আয় অতুল। কি রে, এই দিনের বেলা সব অন্ধকার করে এভাবে বসে আছিস কেন তুই? না, পর্দা সরাস না, শরীরটা ভালো নেই, চোখে আলো এলে মাথাটা খুব ধরে। তোর কি হয়েছে বলতো? ফোন দিচ্ছি, ফোন ধরছিস না, কোনো খোঁজ খবর নাই, কি সমস্যা? অতুল, আমার পাশে এসে একটু বসতো। এনে বসলাম। বল। কি রে তিথি, তোর সারা শরীর এরকম বরফের মতো ঠান্ডা হয়ে আছে কেন? এমনি। তিথি, তোকে এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে আমাকে বলবি তো? আমার কিছুই হয়নি অতুল। আচ্ছা, আজ আমাকে একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্নের উত্তর? আমি কি তোর বন্ধু? এটা আবার কেমন প্রশ্ন? কি সব উল্টো পাল্টা বলতেছিস? বল না, আমি কি তোর বন্ধু? হ্যাঁ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তুই। অতুল, আমি কি তোর শুধুই বন্ধু? মানে? আমি কি তোর শুধুই বন্ধু? না, বললামই তো, শুধু বন্ধু না, তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুধুই বেস্ট ফ্রেন্ড? মানে এসব কথা কেন বলতেছিস তুই? আজকে সত্যটা বল অতুল, আর কোনোদিন সুযোগ পাবি না। দেখ তিথি, আমি তোকে আসলে কোনোদিনও হারাতে চাইনি, আমি নিজের কথা তোকে বলতেও পারিনি। আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তিথি, এতটাই ভালোবাসি যে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, একদম বাঁচতে পারবো না। শোন, তোকে ছাড়া আমি কিচ্ছু না, কিন্তু তুই প্লিজ আমার সাথে রাগ করিস না। কখন এসব হয়ে গেছে আমি কিচ্ছুই জানি না, কিন্তু আমি আমাদের বন্ধুত্বের মধ্যে এটা কখনোই আসতে দেইনি, আর দেবও না। আমি তোকে হারাতে চাইনি তিথি। শান্তি, তুই আমাকে মাফ করে দে প্লিজ। অতুল, আমিও তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। কি বললি তুই? সত্যি তুইও আমাকে ভালোবাসিস? তাহলে এতদিন আমাকে এই কথা বলিসনি কেন? সাহস পাইনি। আচ্ছা অতুল, তুই কি সত্যি আমাকে ছাড়া বাঁচতে পারবি না? না না না, তুই ছাড়া আমি কিচ্ছু না। কিন্তু আমাকে ছাড়াই তো তোর বাঁচতে হবে অতুল। মানে? ওয়াশরুমের ভেতরে আমার লাশটা পড়ে আছে, গন্ধ পাচ্ছিস না? পচে যাচ্ছে অতুল, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি জানতাম খুঁজতে খুঁজতে তুই অবশ্যই আসবি। লাশটা দাফনের ব্যবস্থা কর অতুল। তিথি, তুই কি পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি কর অতুল, আমার খুব কষ্ট হচ্ছে। যা গিয়ে দেখ না আমার লাশটার কি অবস্থা। যা। কি হলো? যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ভয় পাস না, দাফনের ব্যবস্থা করিস, আমি আসি। ভালো থাকিস অতুল। তিথি, আরেকজনের সাথে আমার হিসাব আছে, শেষ করতে হবে যে। এবার আমাকে ছাড়া বাঁচা তুই শিখে নে অতুল। আসি। তিথি। হ্যালো, আপনার মন কেমন আছে? আমি এই ধরে নিন আপনার অচেনা কেউ, বা হয়তো খুব চেনা। কে? আবার শুরু করেছিস তুই? কে কথা বলে? আমার কলেজাটা খেতে কেমন ছিল আরমান? তিথি, এই খেলার কোথাও না কোথাও গিয়ে তো শেষ হতোই আরমান। না 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 না, আমি এসব ভুল দেখছি, সব ভুল, মিথ্যে। একদম ঠিক দেখছিস তুই। না, ভুল। তুমি বেঁচে নেই। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মাফ? তোর মতো পিশাচকে মাফ করে দেব? কখনো না। এই খবরদার আমার কাছে আসবি না।
ঈদের ছুটির কারণে আশেপাশের বাড়ির কেউ ফেরেনি তখনও, তাই তিথির এই লাশ পচা গন্ধটা কেউ টের পায়নি। অতুল গিয়ে তিথির লাশটা উদ্ধার করে। পুলিশ প্রথমে অতুলকেই সন্দেহ করেছিল। অনেক ভোগান্তি পোহাতে হয়েছে অতুলকে। অবশেষে সে প্রমাণ করতে পেরেছে। তিথির যেদিন মৃত্যু হয়েছে সেদিন সে শহরে ছিল না। এদিকে পুলিশ হন্যে হয়ে এই খুনিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো হদিস পাচ্ছে না। তবে হ্যাঁ, পুলিশ আরেকটা মরদেহ উদ্ধার করেছে। মোহাম্মদপুরের একটা ফ্ল্যাটে এক তরুণের লাশ পাওয়া গিয়েছে। লাশের অবস্থা এত খারাপ ছিল যে শনাক্ত করতেই নাকানি জুবানি খেতে হয়েছে, কিন্তু কে তাকে হত্যা করেছে তা খুঁজে পাওয়া যায়নি। আর ময়নাতদন্তের রিপোর্টে এসেছে লাশের শরীরের কলিজা নেই। শহরে যখন এসব নিয়ে হুলস্থুল হচ্ছে, তখন ক্যাম্পাসের একটা কোনায় বসে অতুল তিথির কোলে মাথা রেখে শুয়ে আছে। এই তিথিকে কেবল অতুলই দেখতে পায়, আর কেউ দেখতে পায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের কুয়াশা ক্লাসিকের গল্প, যার নাম রং নাম্বার। লিখেছেন রকিবুল ইসলাম এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর এখন জানিয়ে দিচ্ছি আজকের চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। তিথির চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, আরমানের চরিত্রে আবির এবং অতুলের চরিত্রে হিমেল। এই ছিল আজকের কুয়াশা ক্লাসিকের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছি কুয়াশা ক্লাসিকের নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে বলবেন আর জে শারমিনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।